ওকে, সো আজকে আমাদের বহুপদী নিয়ে আলোচনা করার কথা। খুব শর্ট একটা ক্লাস হবে আজকে, একটু কাজ আছে, তো আমি বেশি বড় ক্লাস নিতে পারবো না। আরেকটা ক্লাস হয়তো বা নেওয়া হতে পারে। আর যদি আরেকটা ক্লাস না নিই, তাহলে তোমাদের নেক্সট ক্লাস থেকে তোমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা শুরু হবে, যেমন সম্ভাবনা দিয়ে আলোচনা শুরু হতে পারে। ঠিক আছে, তো চলো আজকে কিছু সৃজনশীল দেখি। বহুপদী চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় কেমন ধরনের সৃজনশীল আসে একটু আইডিয়া পেয়ে যাবে। তো প্রথমে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটা দেখা যাক কি বলছে এখানে। উদ্দীপকে দেখো একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন এফ এক্স। এই ফাংশনটা কেমন? 27x² + 6x - m+2। m+2 হচ্ছে এখানে ধ্রুবপদ। ধ্রুবপদটা m+2 আকৃতিতে দেওয়া আছে। তারপর আরেকটা ফাংশন দেওয়া আছে px। ফাংশনটা হচ্ছে rx² - 2nx + 4m। এবং থার্ড আরেকটা ফাংশন হচ্ছে qx, যেটা হচ্ছে mx² + nx + r। এই হচ্ছে আমাদের তিনটা ফাংশন। তো এরপরে কি বলছে দেখা যাক। ওকে, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এবার দেখি আমরা কোশ্চেন গুলো দেখি কি বলছে। প্রথম কোশ্চেনে বলছে যে 2 + 2√3i এই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে যে কি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হলে আমার দুইটা মূল লাগবে। আমি যদি আলফা আর বিটা এই দুইটা মূল জানি, তখন আমি একটা দ্বিঘাত সমীকরণ কিন্তু বের করতে পারবো। দ্বিঘাত সমীকরণটা কি হয়? আমরা জানি যে দ্বিঘাত সমীকরণটা হয় x², তারপর কি হয় x² মাইনাস মূল দ্বয়ের যোগফল, মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স যোগ মূল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ দুইটা মূল যদি তোমার জানা থাকে, তুমি ওইখান থেকে এইভাবে দুই দ্বিঘাত সমীকরণটা লিখতে পারো। কিন্তু ওরা আমাদেরকে দ্বিঘাত সমীকরণের বের করতে বলছে, বাট আমাদেরকে মূল দিছে মাত্র একটা। সেই মূলটা হচ্ছে 2 + √3i। একটা মূল দিয়ে আমি কিভাবে দুই দ্বিঘাত সমীকরণ লিখবো, সেটা কি লেখা সম্ভব? অথবা অপর মূলটা কি বের করা সম্ভব? অপর মূলটা কত হবে? 2 - 2√3i। 2 মাইনাস শুধু √3। আচ্ছা 2√, আচ্ছা ঠিক আছে, তাহলে 2√3 ছিল। তাহলে 2√3 ছিল, তাহলে 2 - 2√3i। তাহলে এটা হবে আমাদের দুইটা মূল। আচ্ছা, তো এখন নিশ্চয়ই প্রশ্নটা খুব ইজি হয়ে গেছে। তো এটা হচ্ছে যে সমীকরণটা হবে x² মাইনাস মূল দ্বয়ের যোগফল, অর্থাৎ একটা মূল হচ্ছে 2 + 2√3i প্লাস আরেকটা মূল হচ্ছে 2 - 2√3i মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স যোগ মূল দ্বয়ের গুণফল। মূল দ্বয়ের গুণফল কি 2 + 2√3i ইন্টু 2 - 2√3i ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি একটু সিম্পলিফাই করি, আমাদের সলিউশন চলে আসবে। সিম্পলিফিকেশনটা কেমন হবে? x² মাইনাস এখানে 2√3i - 2√3i কেটে দিলাম, 2 আর 2 হচ্ছে 4, তাহলে x² - 4x। এখানে যদি আমরা করি তাহলে আসবো a + b ইন্টু a - b, ফর্মুলা হবে a² - b²। সো ফর্মুলা অনুযায়ী যদি করি তাহলে a² মানে 2² মাইনাস b² মানে 2√3i হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। পরের লাইনে যাই, x² - 4x প্লাস 4, আর এখান থেকে যদি করো তাহলে হবে 2² মানে হবে 4 আর √3² মানে হচ্ছে 3 মানে 12, আর i² মানে -1, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 4 + 12 ইজ ইকুয়াল টু 0। এটাকে একসাথে লিখতে পারি 16। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা দেখি কি বলছে। পরের প্রশ্নে বলছে যে f(x = 0) সমীকরণটির একটি মূল অপর মূলটির বর্গের সমান হলে মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা কাজ করব হচ্ছে f(x) এই সমীকরণটা নিয়ে কাজ করব। আচ্ছা, যেখানে একটা মূল হচ্ছে আরেকটার দ্বিগুণ। ওয়েট, আমি এই কোশ্চেনটা কাটি। আচ্ছা দেখো, সো f(x) ইকুয়েশনটা আগে লেখা যাক। f(x = what? f(x = 27 x² + 6x - m+2)। তাহলে এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে তার নিশ্চয়ই তার দুইটা মূল থাকবে। প্রশ্নে বলা হয়েছে যে একটি মূল অপর মূলটির বর্গের সমান। তাহলে একটা মূল যদি আলফা হয়, অপর মূলটা হবে আলফা স্কয়ার। আচ্ছা, তো এখান থেকে আমাদের এম এর মানটা বের করতে হবে। খুবই সহজ একটা প্রবলেম, ঠিক আছে, খুবই সহজ প্রবলেম। সো আমরা যেটা করি, দ্বিঘাত সমীকরণ যখন আমরা মূল দুটা আইডেন্টিফাই করতে পারি মূলগুলো কি হবে, তারপর আমরা সোজা কোথায় চলে যাই,
সোজা চলে যাবো হচ্ছে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে দেখে বলো তো কত হবে এটা? আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? -6/27। -6/27। আচ্ছা, এরপরে হচ্ছে আলফা কিউব, আলফা ইনটু আলফা স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু হবে তোমার -m+2 ডিভাইডেড বাই -m+2 ডিভাইডেড বাই 27। তাহলে এই হয়ে গেল আমাদের দুইটা সমীকরণ আমরা ফর্ম করতে পারি। আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণ থেকে এই দুইটা সমীকরণ কিন্তু ফর্ম করতে পারি। তো সেটার কাজ শেষ। তো এইবার এখান থেকে একটা কাজ করব আমরা। আমি তোমাদের বলি, এখান থেকে আমাদের প্রধান কনসার্ন থাকবে আমরা আলফার মানটা বের করব। যদি আমরা আলফার মানটা বের করতে পারি, তাহলে ওই আলফার মানটা যদি আমরা এই ইকুয়েশনের মধ্যে বসাই, তখন সেখান থেকে আমার এম এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা চলো আমরা আলফার মানটা বের করার চেষ্টা করি। তো আলফার মানটা বের করার জন্য আমরা একটা কাজ করি, আমরা এই ইকুয়েশনটাকে নিয়ে কাজ করি। এই ইকুয়েশনটাকে একটু আর একটু দেখি কাজ করি এখানে। সো এখানে কি করা যেতে পারে? আচ্ছা দেখো, 6 আর 27 কিন্তু কাটাকাটি করা যায়। 6 কে কাটা যায় হচ্ছে 3 দিয়ে 2, আর এখানে হচ্ছে 9। আমরা 9 যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তার মানে 9 আলফা যোগ 9 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু -2। এক পাশে নিয়ে আসলে 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে হচ্ছে আমাদের আলফার মানটা বের করতে হবে। তো আলফার মানটা কি হবে? 9 আর 2 হচ্ছে 18। 18 হইলে সো আমরা এটা কি লিখতে 6 আলফা প্লাস 3 আলফা আকারে কিন্তু লেখা যেতে পারে। 9 আলফা স্কয়ার যোগ 6 আলফা যোগ 3 আলফা যোগ 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন যদি আমরা এখান থেকে 3 আলফা কমন নিই, তাহলে আমরা পাবো 2 আলফা যোগ 2। তারপর এখান থেকে যদি 3 আলফা যোগ 2। এখান থেকে যদি আমরা 1 কমন নিই, আমরা পাবো 3 আলফা যোগ 2 ইজ ইকুয়াল টু 0। দেন আমরা দেখো 3 আলফা প্লাস 2 ইনটু 3 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা পাচ্ছি 3 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 1/0। ওইখান থেকে পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু -2/3। আবার পাচ্ছি 3 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওইখান থেকে পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু -1/3। আমরা আলফা দুইটা ভ্যালু পেয়ে গেলাম। এবার আলফা দুইটা ভ্যালুকে সাহায্যে আমরা হচ্ছে এম এর মানটা নিয়ে আসতে পারবো। তো আমাদের সেকেন্ড আরেকটি ইকুয়েশন ছিল মূলদ্বয়ের গুণফল থেকে। তো ওই ইকুয়েশনটাকে এখন আমরা ব্যবহার করব। ওই ইকুয়েশনটাকে আমরা এখানে লিখি। ওই ইকুয়েশনটা অনুযায়ী আসে যে আলফা কিউব ইজ ইকুয়াল টু -m+2 ডিভাইডেড বাই 27। এবার আমরা আলফার মানও কিন্তু এখানে জানি। তাহলে আলফার মান দুইটা যদি আমরা এই দুইটা সমীকরণ, এই সমীকরণে যদি দুইবার বসাই, একবার হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কত বসাইতে পারি? -2/3। তার মানে হচ্ছে একবার হচ্ছে -2/3 হোল কিউব ইজ ইকুয়াল টু -m+2 ডিভাইডেড বাই 27। তো দেখো -2 কিউব মানে হচ্ছে -8, 3 কিউব মানে হচ্ছে 27, -m+2 ডিভাইডেড বাই 27। তো 27 কেটে দাও, এখান থেকে কিন্তু তুমি m এর মান কত পাবা? এখান থেকে দেখো m ইজ ইকুয়াল টু কত আসতেছে? -8 ইজ ইকুয়াল টু -m-2। তাহলে আমরা পাচ্ছি m ইজ ইকুয়াল টু হচ্ছে 6। m ইজ ইকুয়াল টু 6 পাচ্ছি। আবার যদি আমরা আলফা ইজ ইকুয়াল টু -1/3 ধরি, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কত পাবো? -1/3 হোল কিউব ইজ ইকুয়াল টু -m+2 ডিভাইডেড বাই 27। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি -1/27 ইজ ইকুয়াল টু m+2 ডিভাইডেড বাই -27। -27 কাটা, আমরা পাচ্ছি m+2 ইজ ইকুয়াল টু 1, m ইজ ইকুয়াল টু -1। সো এই হচ্ছে আমাদের m এর দুইটা ভ্যালু, যেগুলো আমাদের বের করতে বলা হয়েছিল। ওকে, তো এবার আসো পরের অংশে যাই। পরের কোশ্চেনে যাই। ক নম্বরে বলছে px is equal to 0 এবং qx is equal to 0 সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে 2m - r হোল স্কয়ার যোগ 2n স্কয়ার is equal to 0 অথবা 2m + r is equal to 0। আচ্ছা, সাধারণ মূলের প্রবলেমগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় কোশ্চেন আসে। তো এটা একটা সাধারণ মূলের একটা প্রবলেম। আচ্ছা, তো এটাকে সলভ করি। আগে px টাকে লিখি। যে px is equal to কত দেওয়া আছে দেখি। px is equal to দেওয়া আছে rx স্কয়ার মাইনাস 2nx প্লাস 4m। আবার qx is equal to দেওয়া আছে mx স্কয়ার প্লাস nx প্লাস r। এটা হচ্ছে px আর হচ্ছে qx। এটা দুইটা ইজ ইকুয়াল টু 0 বলছে। px is equal to 0, qx is equal to 0। আচ্ছা, সেটাও বসাইলাম। বলছে তাদের কি সাধারণ মূল আছে। সাধারণ মূলের অঙ্কগুলো যদি আমরা কি করি, তোমাদের মনে আছে সাধারণ মূলের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করি?
সব ভুলে গেছো? সাধারণ মূলের প্রবলেমগুলো আমরা কিভাবে করতাম? সাধারণ মূলের প্রবলেমগুলোতে আমরা একটা সাধারণ মূল ধরে নিতাম, ঠিক আছে? আমরা একটা সাধারণ মূল ধরে নিতাম। তো সাধারণ মূলটা আমরা ধরে নিব, তারপরে আমরা আমাদের কমন একটা কনসেপ্ট ইউজ করবো। যেমন ধরলাম এখানে যেহেতু বলে দিছে যে px এবং qx এই দুইটা সমীকরণে সাধারণ মূল আছে, তাহলে আমরা ধরে নিলাম যে সাধারণ মূলটা কত সেটা তো আমরা জানি না, তো আমরা ধরে নিলাম যে এই দুইটা সমীকরণের সাধারণ মূল হচ্ছে আলফা। তো এই দুইটা সমীকরণ সাধারণ মূল হচ্ছে আলফা। এখন একটা সমীকরণের মূল ধরো fx ইজ ইকুয়াল টু একটা সমীকরণ এমন দেওয়া থাকলো যে fx ইজ ইকুয়াল টু ধরো x স্কয়ার প্লাস 4x মাইনাস 8। আমি যদি বলি এই সমীকরণের একটা মূল হচ্ছে 2, তার মানে হচ্ছে তুমি যদি এই ফাংশনের প্রত্যেকটা x এর জায়গায় যদি তুমি 2 বসাও, তুমি fx এর ফাংশনটাকে যদি f অফ 2 দিয়ে কনভার্ট করো, তার আউটপুট হবে 0। কোন একটা সমীকরণের যদি একটা মূল থাকে আলফা, তুমি যদি ওই আলফা তার তখন কি সত্য হয়, তখন সেই আলফাটা যদি তুমি ওই সমীকরণের মধ্যে বসাও বা ইনপুট দাও ভ্যারিয়েবলের জায়গায়, তখন কি হবে, তুমি সমীকরণের আউটপুট ইজ ইকুয়াল টু 0 পাবে। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট। আলফা যদি কোন একটা সমীকরণের মূল হয় তাহলে এফ অফ আলফা ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ ওই সমীকরণে যত জায়গায় এক্স থাকবে সেখানে যদি তুমি আলফা বসাও তুমি 0 পাবা। তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি, আমরা ধরে নিলাম যে এই সমীকরণ দুইটা সাধারণ মূল হচ্ছে আলফা, তার মানে আমার পি এক্স এর ভেতরে যদি আমি আলফা বসাই এক্স এর পরিবর্তে, আমি রেজাল্ট অ্যান্সার পাবো 0। কিউ এক্স এর মধ্যে যদি আমি এক্স এর পরিবর্তে আলফা বসাই আমি অ্যান্সার পাবো 0। তো আমরা আলফাটা ইনপুট দেই, প্রথম সমীকরণে যদি আলফা ইনপুট দিই আমরা পাবো আর এক্স স্কোয়ারের জায়গায় আর আলফা স্কোয়ার মাইনাস 2n আলফা প্লাস 4m ইজ ইকুয়াল টু 0। দ্বিতীয় ইকুয়েশনে যদি আমরা এক্স এর জায়গায় আলফা বসাই, যেহেতু দুইজনেরই একই মূল বা সাধারণ মূল হচ্ছে আলফা, তাহলে আমরা পাবো m আলফা স্কোয়ার প্লাস n আলফা প্লাস r ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হবে এই কাজটা হচ্ছে যে এখান থেকে আমরা আলফার ভ্যালুটা বের করবো। ঠিক আছে, আলফার সাধারণ মূল থেকে একটা জিনিস প্রমাণ করতে বলতে সবসময় চেষ্টা করবো আলফার ভ্যালুটা বের করার জন্য। সাধারণ মূলের প্রবলেম গুলোতে সাধারণত আমরা যেটা করতাম সেটা হচ্ছে বজ্র গুণন পদ্ধতিটা ইউজ করতাম। তোমরা জানো দুইটা ইকুয়েশন যখন দেওয়া থাকে ওই দুইটা ইকুয়েশন থেকে অজানা রাশিটা বের করার অনেকগুলো নিয়ম আছে, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্র গুণন। হ্যাঁ, ম্যাট্রিক্স নির্ণয়কে শিখছো, ডিটারমিনেন্টের মাধ্যমে ক্রেমার্স রুল শিখছো, বিভিন্ন ধরনের নিয়ম থাকে অজানা রাশির মান বের করার। তো আমরা এখানে বজ্র গুণন পদ্ধতিটা সবসময় ইউজ করি, কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায় এখানে। তো বজ্র গুণন পদ্ধতিটা যদি আমরা ইউজ করি এখানে, তাহলে কি করতে হবে, আমাদের একবার আসবে আলফা স্কোয়ার, তার নিচে কিছু একটা থাকবে। দেখো প্রথম জায়গায় আছে আলফা স্কোয়ার, তার নিচে কিছু একটা লিখবো আলফা, তার নিচে কিছু একটা থাকবে। আর ধ্রুবপদের জায়গায় কি থাকবে, ধ্রুবপদের জায়গায় অলওয়েজ 1 থাকবে, ধ্রুবপদের জায়গায় অলওয়েজ 1 থাকবে। তো এখন যদি আমরা আলফা স্কোয়ারের জন্য কাউন্ট করা শুরু করি, তো আমরা যেটা করব এখানে আলফা স্কোয়ার যোগে যখন নিব তখন এই কলামটাকে বাদ দিব, এই কলামটাকে বাদ দিলে এখানে আছে আলফার সহগ কত, আলফার সহগ আর ধ্রুবপদ নিয়ে কাজ করতে হবে। আলফার সহগ হচ্ছে -2n আর ধ্রুবপদ হচ্ছে r, এদেরকে বজ্র গুণন করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে আমরা পাবো -2nr। সো -2nr। আচ্ছা, তারপরে আবার এইখানে ধ্রুবপদ হচ্ছে 4m, এইখানে আলফার সহগ হচ্ছে n, তাহলে এখানে আমি পাচ্ছি মাইনাস এটা n, আমি পাচ্ছি -4mn। ঠিক আছে, সো প্রথমে আমরা যেটা করলাম -2n আর এই r কে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, সেখান থেকে বিয়োগ দিব হচ্ছে এই 4m এবং এই আলফার সহগ হচ্ছে n, এদেরকে আমি বিয়োগ দিব। ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি -2n আর -4mn। সিমিলারলি যখন আলফার ক্ষেত্রে যাব, সো আলফা বরাবর এই কলমটাকে তো বাদ দিতে হবে, কিন্তু এইবার যেটা করতে হয় এই মাঝখানে সেকেন্ড কলামটা বাদ, এইবার যখন আমি মাল্টিপ্লাই করবো তখন আমি নিচ থেকে শুরু করব। এই আলফা স্কোয়ারের নিচের দিকে যে আলফা স্কোয়ারটা আছে সেকেন্ড ইকুয়েশনে তার সহগ হচ্ছে m, আর এখানে ধ্রুবপদ হচ্ছে m, তাহলে m আর 4m গুণ করলে আমি পাবো হচ্ছে 4m স্কোয়ার। সেখান থেকে এইদের গুণন হবে এবং এদের থেকে বিয়োগ হবে কি এইখানে যে ধ্রুবপদ আর এইখানে যে আলফা স্কোয়ার সহগ r, আর আর এর গুণ হবে r স্কোয়ার। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার। আবার যখন ধ্রুবপদ নিব, তো 1 এর জন্য যখন নিচে কি লিখবো তখন আমরা এই ধ্রুবপদের কলামটুকু বাদ দিব, ধ্রুবপদের কলামটুকু বাদ দিলে বলো দেখি এবার তাহলে আমরা কি লিখবো, নিচে কি লিখবো আমরা, m plus 2mn।
তুমি শিওর n প্লাস 2n এখানে M যে আলফা M স্কয়ার plus 2mn. আচ্ছা এটা হচ্ছে তোমার rn হওয়ার কথা না, rn তারপর হচ্ছে প্লাস 2n এমন হওয়ার কথা। এটা হচ্ছে r, এটা হচ্ছে n, তাহলে এদের মাল্টিপ্লিকেশন হবে rn, এখান থেকে বিয়োগ যাবে হচ্ছে এই যে আলফা স্কয়ার এবং আলফা এখানকার, তাহলে এখানে আসতে হচ্ছে প্লাস 2m মাইনাস 2mn, সো বিয়োগ করলে প্লাস 2mn হয়ে যাবে। তার মানে এখানে আসবে rn প্লাস 2mn। আচ্ছা তো এই জিনিসটা হচ্ছে আমরা পাইলাম এখান থেকে। সো এখান থেকে আমরা যেটা করব আলফা ভ্যালুটা বের করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা তো দেখো তিনটা জিনিস হচ্ছে পরস্পর সমান, এই রাশিটুকু এই রাশির সমান, আবার এই রাশিটুকু এই রাশির সমান, তার প্রত্যেকের সমান। তার মানে আমি এখান থেকে আমি যদি এই অংশটুকুকে পিক করি যে সেকেন্ড আর থার্ড এরাও কিন্তু পরস্পরের সমান, তাহলে সেকেন্ড আর থার্ড অংশ নিয়ে কাজ শুরু করি। আমি একটু আলফার একটা ভ্যালু চাচ্ছি, ওই ভ্যালুটা আমি আবার ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে বসে আমি আমার প্রমাণটা নিয়ে আসবো, ঠিক আছে। প্রথমে আমি এখান থেকে আলফার ভ্যালুটা নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমরা যদি 2 আর 3 নিয়ে কাজ করি তাহলে আমি পাবো হচ্ছে আলফা ডিভাইডেড বাই 4m স্কয়ার মাইনাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই rn প্লাস 2mn। আচ্ছা এটা আমি লিখতে পারলাম এই অংশ থেকে, এদের দুইজন থেকে লিখলাম। আচ্ছা সেখান থেকে আমি আলফার ভ্যালু কিন্তু পাবো, আলফা ভ্যালু কত আসে দেখি। তো এখান থেকে আমি আলফার ভ্যালু পাবো, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে এই নিচের যে 4m স্কয়ার মাইনাস আর স্কয়ার, এটাকে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে আসবে হচ্ছে 4m স্কয়ার মাইনাস আর স্কয়ার ডিভাইডেড বাই rn প্লাস 2mn। সো আমরা এখান থেকে আলফার ভ্যালুটা পাইলাম, ঠিক আছে। সো এই আলফার ভ্যালুটুকু এখানে থাকুক, এটা আমি ইউজ করব। কোথায় ইউজ করব দেখো, আমরা সেকেন্ড আর থার্ড এই দুইটা সমতাকে নিয়ে আমি আলফা ভ্যালুটা বের করলাম, বাট আমাকে আসলে আলফা ভ্যালু বের করতে বলে না। কোশ্চেনটার মধ্যে দেখো বলছে যে px এবং qx এদের যদি সাধারণ একটা মূল থাকে, অর্থাৎ এমন একটা মূল যেটা দুইটা সমীকরণকে স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে, তাহলে প্রমাণ করো যে একটা রাশি প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আমি যেটা করলাম প্রথম বজ্রগুণন করে এখান থেকে সেকেন্ড আর থার্ড থেকে আলফা ভ্যালুটা বের করে নিয়ে আসলাম। এবার আমি প্রথম আর দ্বিতীয়র মধ্যে আবার একটা ইকুয়ালিটি অ্যাপ্লাই করব, যেহেতু প্রত্যেকের সমান, তাহলে প্রথম অংশ এই যে রাশিটা এই রাশিটাও এই সেকেন্ড রাশিটা সমান হবে। তারপর সেখানে আমি এখানে যে আলফার ভ্যালুটা পাইছি সেই আলফা ভ্যালুটা ইনপুট দিব, এবং আশা করা যায় যে জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে সেই জিনিসটা আনা যাবে সেখান থেকে। ওকে হোল্ড অন, একটু হোল্ড করুন। আচ্ছা হ্যাঁ, তো এখানে আমরা প্রথম আর দ্বিতীয় অংশটুকু নিয়ে কাজ করবো। আলফা ভ্যালু কিন্তু এখানে বের করে রাখছি, তো প্রথম আর দ্বিতীয় অংশ নিয়ে কাজ করবো। তো প্রথম আর দ্বিতীয় অংশ এদেরকেও সমান বলা যায়, ঠিক আছে। আচ্ছা এবার সো আমরা যদি একটা কাজ করি, এখানে আলফার ভ্যালুটা যদি বসায় দেই তাহলে আশা করা যায়। আচ্ছা দাঁড়াও, তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, আলফা এখানে একটা আছে, এখানে হচ্ছে একটা আছে, দুইটা আছে, তাহলে এখান থেকে একটা আলফা কেটে দিতে পারি, তাহলে এখানে পড়ে থাকতেছে শুধু আলফা। তো আলফার নিচে মাইনাস 2nr মাইনাস 4mn, আর রাইট হ্যান্ড সাইডে থাকতেছে হচ্ছে 1/4m স্কয়ার মাইনাস আর স্কয়ার। তারপরে আলফা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই নিচের অংশটুকু যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে মাইনাস 2nr মাইনাস 4mn ডিভাইডেড বাই 4m স্কয়ার মাইনাস আর স্কয়ার। তো মোটামুটি একটা ইকুয়েশন টাইপের জিনিস ফর্ম হয়েছে। তো এবার যেটা করব, আমাদের যে আলফার ভ্যালুটা আমরা মাঝখানে বের করে রাখছিলাম সেই আলফার ভ্যালুটা এবার এখানে বসাবো, বসানোর পরে আশা করা যায় যে প্রমাণটা মিলবে। তাহলে এবার যেটা করব, এই ইকুয়েশনের আলফার জায়গায় লেফট হ্যান্ড সাইডে আমরা বসাই দিব আলফার যে ভ্যালুটা আমরা একটু আগে বের করে রাখছি সেই ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে বসাইলাম, আর রাইট হ্যান্ড সাইডে একটা রাশি আছে, তো মাইনাস 2nr মাইনাস 4mn ডিভাইডেড বাই 4m স্কয়ার মাইনাস আর স্কয়ার। আচ্ছা তো এখন যেটা করব, কমন নিব, কোনো কিছু কাটাকাটি করা গেলে কাটাকাটি করব, সিম্পলিফাই যতভাবে করা যায় করব, এবং দেখবো যে শেষ পর্যন্ত আমরা প্রমাণ পর্যন্ত নিয়ে যাইতে পারি কিনা, ঠিক আছে। আচ্ছা তো কমন যদি নেওয়ার কথা আসে তাহলে দেখি কোথায় কোথায় কমন নেওয়া যায়। তো দেখো এইখানে যে নিচের অংশটুকু আছে এই নিচের অংশটুকুর মধ্যে আমরা চাইলে n কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে যদি আমি n কমন নেই, n কমন নিলে আমার পরে থাকবে কত, প্রথম অংশে থাকবে r,
আর সেকেন্ড অংশে থাকবে 2m, তাহলে r প্লাস 2m থাকবে। উপরের অংশে কিছুই কমন যায় না, ঠিক আছে? উপরের অংশে কিন্তু কোনো কিছু কমন যায় না, তাহলে উপরের অংশটা আগের মতোই রাখি, 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার। আচ্ছা, এইবার রাইট হ্যান্ড সাইডে আবার আসো। রাইট হ্যান্ড সাইডে দেখো তো উপরের অংশে কি কমন যায়। উপরের অংশ থেকে আমরা চাইলে -2n কমন নিতে পারি। তো আমরা -2n কমন নিই উপরের অংশ থেকে। সো উপরের অংশ থেকে যদি -2n কমন নেই, তাহলে -2n যেহেতু কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে শুধু r থাকবে। আর এখান থেকে -2n যদি আমি নিয়ে নিই, তাহলে এখানে আবার 4 থেকে -2 নিয়ে নিলে, -4 থেকে নিয়ে নিলে একটা 2 থাকবে আর n, আর সুতরাং এখানে +2m থাকবে, ঠিক আছে? r + 2m থাকবে। আচ্ছা, দেন এটার নিচেও আসলে 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার, যেটাকে আসলে আর চেঞ্জ করার কিছু নাই, শেষ। ওকে, এবার আসলে কাজ খুব সিম্পল, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তো ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখি কি আসে। সো এই অংশটুকু আর এই অংশটুকু ক্রস মাল্টিপ্লিকেশন, আবার এইখানে এই অংশটুকু গুণ করব। তো এখানে একটা 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার আছে, উপরে একটা 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার আছে, গুণ করলে কি হবে? 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার হোল স্কোয়ার। আর রাইট হ্যান্ড সাইডে যদি গুণ করি, -2n এর সাথে n কে যদি গুণ করি, তো রাইট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে -2n স্কোয়ার। আর r প্লাস m 2m আছে, আবার উপরে r প্লাস 2m আছে, গুণ করলে হবে r প্লাস 2m হোল স্কোয়ার। আচ্ছা, ওকে, সো r প্লাস 2m হোল স্কোয়ার। এবার একটা কাজ করি, এবার এই জিনিসটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। পুরো জিনিসটাকে আমি, পুরো রাশিটাকে সবগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে রাখবো আর রাইট হ্যান্ড সাইডে 0 রাখবো, দেখি কি আসে। আচ্ছা, 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার কে চাইলে আরেকটু সিম্পলিফাই কিন্তু করা যায়। দেখো তো, আমরা কিন্তু চাইলে এই জিনিসটা করতে পারি। 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার কে কিন্তু 4m কে লিখতে পারি 2m হোল স্কোয়ার, আবার r স্কোয়ার কে লিখতে, r স্কোয়ার r স্কোয়ার মতো থাকুক, তার বাইরে হোল স্কোয়ার আছে। তারপর তোমরা কি দেখো, এখানে একটা ফর্মুলা পড়তেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়তেছে। তো আমরা কিন্তু এখানে কি আবার কি লিখতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b। সো a হিসেবে আছে 2m আর b হিসেবে আছে r, তার মানে 2m প্লাস r ইন্টু 2m মাইনাস r। তাহলে এই ভিতরের অংশটুকুর পরিবর্তে এটা লিখলাম, বাইরে কিন্তু আবার হোল স্কোয়ার আছে, বাইরে কিন্তু আবার হোল স্কোয়ার আছে। তাহলে বাইরের হোল স্কোয়ারটুকু যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, এই ভেতরের প্রত্যেকটা রাশির উপর আলাদাভাবে হোল স্কোয়ার কাজ করবে। এটার উপর হোল স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার। আচ্ছা, এইবার এই অংশটুকু এখানে রাখলাম, তার মানে লেফট হ্যান্ড সাইডে যেটা 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার হোল স্কোয়ার, সেটাকে চাইলে আমি সিম্পলিফাই করে কিন্তু এই পর্যন্ত আসতে পারি। এবার রাইট হ্যান্ড সাইডে রাশিটুকুকেও চলো লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। রাইট হ্যান্ড সাইডে রাশিটুকু লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি হবে, -2n স্কোয়ার ইন্টু r প্লাস 2m হোল স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসতে হবে, প্লাস 2n স্কোয়ার ইন্টু r প্লাস 2m হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো লাভ কি হলো দেখো, এবার আমরা r প্লাস 2m হোল স্কোয়ারকে কমন নিতে পারবো, ঠিক আছে? সো দেখো, r প্লাস 2m এখানেও আছে, r প্লাস 2m হোল স্কোয়ার এখানেও আছে। তো যদি কমন নেই, সো 2m প্লাস r হোল স্কোয়ার যদি কমন নিয়ে নিই, আমার এখান থেকে থাকবে এই অংশটুকু, তাহলে 2m মাইনাস r হোল স্কোয়ার, আর এখান থেকে 2n স্কোয়ার পড়ে থাকবে, 2n স্কোয়ার। তাহলে এই দুইটা জিনিসের গুণফল ইজ ইকুয়াল টু 0। তো দুইটা জিনিসের গুণফল ইজ ইকুয়াল টু 0। তো আমাদের থিওরেম বলে বা ম্যাথমেটিক্স বলে যে কোনো একজন তো অবশ্যই 0 হইতে হবে, নাহলে তাদের গুণফল কখনো 0 হবে না। তার মানে আমরা ধরে নিলাম, আমরা যেটা জানি না কে এক্স্যাক্টলি 0, তার মানে দুইজনকে একটা পসিবিলিটি ধরে নিব যে 2m প্লাস r হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অথবা 2m মাইনাস r হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এই দুইটা পসিবিলিটিস থাকবে এখানে। তো একটা জিনিস দেখো, আমাদের মনে এইটাই মনে প্রমাণ করতে বলা হয়েছিল, 2m প্লাস r হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে আমরা লিখতেই পারি 2m প্লাস r ইজ ইকুয়াল টু 0 হবে। আর এই জিনিসটাই সম্ভবত প্রমাণ করতে বলা হয়েছিল। সুতরাং ঢাকা বোর্ড 2019 সালের এই প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো প্রবলেমের মধ্যে যদি কখনো দেখো যে কি সাধারণ মূলের কথা বলা হচ্ছে, প্রথমে সিস্টেমটা কি, প্রথমে ধরে নিবা সাধারণ মূল, মানে সাধারণ মূল বলতে দুইটা সমীকরণে একই মূল। প্রথমে ধরে নিবা যে এই দুইটা সমীকরণে ওই একটাই মূল, যেই মূলটা দুইজনের মধ্যে কমন, সেটা হচ্ছে আলফা। তারপরে আলফা প্রথম সমীকরণে বসাবা, দ্বিতীয় সমীকরণে বসাবা, এরপরে বজ্রগুণন করবা। তারপরে যদি তোমাদের একটু বেশি পরিমাণ প্র্যাকটিস করা থাকে এই ধরনের প্রবলেমগুলো, তাহলে তুমি নিজে আসলে ফিল করতে পারবা যে তুমি আসলে ঠিকভাবে আগাচ্ছ কিনা। একটা অঙ্ক যখন তোমরা করো, তোমরা কিন্তু বুঝতে পারো যে অনেক সময় দেখবা যাদের প্র্যাকটিস থাকে তারা অন্তত বুঝতে পারো যে আমি আসলে ঠিকভাবে আগাচ্ছি। এই বজ্রগুণনের প্রবলেমগুলো তুমি করতে থাকলে তুমি আসলে বুঝতে পারবা যে তুমি আসলে প্রবলেমটা মিলাইতে পারবা। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করবা আর কি। চলো আমরা দেখি অন্য একটা সৃজনশীল দেখি।
আচ্ছা, এই কোশ্চেনটা যশোর বোর্ডে আসছিল 2019 সালে। চলো এটাকে সলভ করার চেষ্টা করি। আচ্ছা, কি বলছে এখানে? উদ্দীপকের মধ্যে দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। ওকে, আরেকটা সমীকরণ হচ্ছে, আচ্ছা বলছে যে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে ইউ আর ভি। অর্থাৎ এই সমীকরণ যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তার দুইটা মূল থাকবে। সেই দুইটা মূল কত? ইউ, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। তারপরে আবার আরেকটা সমীকরণ দেওয়া আছে, একটা ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণের মূল থাকবে তিনটা, বোঝাই যায়। কিন্তু এই ত্রিঘাত সমীকরণ একটা মূল দেওয়া আছে, সেই মূলটা হচ্ছে 2 মাইনাস আই। বাট বেসিক্যালি এখানে একটা মূল দেয় নাই। একটা মূল আমরা জানি যে জটিল মূলগুলা জোড়ায় জোড়ায় আসছে। যেহেতু 2 মাইনাস আই বলে দিচ্ছে, তার এই জিনিসটা এর যে আরেকটা মূল 2 প্লাস আই হবে, এই জিনিসটা বলা আর না বলা কিন্তু একই কথা। এই জিনিসটা বলা আর না বলা কিন্তু আলাদা কিছু মিন করে না, ঠিক আছে? আর যেহেতু বলে দিচ্ছে যে এই ত্রিঘাত সমীকরণ একটা মূল হচ্ছে 2 মাইনাস আই, তার মানে অবশ্যই আরেকটা মূল 2 প্লাস আই হবে। অর্থাৎ এই ত্রিঘাত সমীকরণে দুইটা মূল কিন্তু তুমি অলরেডি জানো, থার্ড আরেকটা মূল তুমি এখনো জানো না। আচ্ছা, উদ্দীপক থেকে যা জানার আমরা বুঝলাম। এবারে কোশ্চেনে যাই, এই কোশ্চেনে কি বলছেন? কোশ্চেনের প্রথম প্রশ্নের মধ্যে বলছে এক্স স্কোয়ার মাইনাস 2mx প্লাস 8m মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হলে m এর মান কত? তারপরে আমরা জানি যে একটা সমীকরণের মূলগুলা আসলে কেমন হবে, হ্যাঁ, মূলগুলা কেমন হলে তার নিশ্চয় কেমন হয়, নিশ্চয় কেমন হলে মূলগুলা কেমন হয়, এই সম্পর্কটা কিন্তু আমরা জানি। আমরা জানি একটা সমীকরণের আদর্শ আকৃতি যদি a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, এক্স স্কোয়ারের সাথে কিছু একটা আছে, এক্স এর সাথে কিছু একটা ধ্রুবপদ আছে, সেখান থেকে আমরা যে তার নিশ্চয়ককে বলি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলি নিশ্চয়ক। এইটার বিভিন্ন ধরনের, এটার উপর বিভিন্ন ধরনের কন্ডিশন বা এটার ভ্যালুর উপর বেস করে আমরা আগে মানে সমীকরণ সমাধান করার আগে আমরা বলে দিতে পারি যে এই সমীকরণের মূলগুলা কেমন হবে। তুমি যদি এই সমীকরণের অজানা রাশিটা এক্স এর মানটা যদি বের করে এক্স এর মানটা আসলে কেমন হবে তুমি তার নিশ্চয়ক দেখে বলে দিতে পারো, ঠিক আছে? তো যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তোমরা বলতে পারবা বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হলে তখন এই সমীকরণের মূলগুলা কেমন হওয়া উচিত? বাস্তব সমান। বাস্তব সমান। এক্স্যাক্টলি, এই সমীকরণের মূলগুলো কিন্তু তখন হবে বাস্তব ও সমান। তার মানে আমাদেরকে এখানে সেটাই বলছে যে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। মানে ওরা বলে দিচ্ছে যে তুমি যে সমীকরণে ডিল করতে চাচ্ছ ওই সমীকরণের বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। তো বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয়, এটা তো বলে দিলাম, এবার তুমি এম এর মানটা বের করো, ঠিক আছে? তো চলো আমরা সমীকরণটা আগে দেখি, সমীকরণটা কত। সমীকরণের নিশ্চয় একটা বের করি, সেটা ইজ ইকুয়াল টু 0 ধরবো এবং সেখান থেকে আমরা এম এর মানটা বের করবো। তাহলে এই দেখো সমীকরণটা কি দিল, এক্স স্কয়ার মাইনাস 2mx প্লাস 8m মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো এই সমীকরণের এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, এক্স এর সহগ হচ্ছে মাইনাস 2m, ধ্রুব পদ হচ্ছে 8m মাইনাস 15। তাহলে এই হচ্ছে এই সমীকরণের প্রত্যেকটা জিনিসের পরিচয়। তাহলে এক্স স্কয়ারের সাথে আছে 1, তার মানে এক্স স্কয়ারের সাথে যে থাকে সেটাকে বলা হয় a, এক্স এর সাথে যেটা থাকে সেটাকে বলা হয় b, ধ্রুবপদকে আমরা নাম দিছিলাম হচ্ছে c। তার মানে এই সমীকরণের নিশ্চয়ক ইজ ইকুয়াল টু কি হবে? নিশ্চয়ক ইজ ইকুয়াল টু আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac, এবং বলা হয়েছে যে সমীকরণের মূল কেমন, মূলগুলো হচ্ছে বাস্তব ও সমান। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। দ্যাট মিন্স মাইনাস 2m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু c এর মান হচ্ছে 8m মাইনাস 15 ইজ ইকুয়াল টু হবে 0। এবার আমরা এইটার এম এর মানটা বের করবো। তাহলে মাইনাস 2m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 4m স্কয়ার মাইনাস 4 আর 8m মাল্টিপ্লাই করলে হবে কি মাইনাস 4 আর 8m, মাইনাস 32m মাইনাস 4 আর মাইনাস 15 গুণ করলে হবে প্লাস 60 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে 4 দিয়ে যদি ভাগ দিয়ে দিই সবাইকে ইকুয়েশনটা সিম্পলিফাই করার জন্য, ধরো সবাইকে 4 দিয়ে ভাগ দিলাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে যদি তুমি একই জিনিস দিয়ে ভাগ দাও তোমার ইকুয়েশন কিন্তু চেঞ্জ হয় না। সবাইকে 4 দিয়ে ভাগ দিলে হবে 4 4 কাটা, তাহলে m স্কয়ার মাইনাস 8m প্লাস 60 কে ভাগ দিলে আসবে 15 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো এবার হচ্ছে এখান থেকে তুমি m এর মানটা বের করবা। তো তোমরা একটু ঝটফট এখান থেকে দেখো তো m এর মানটা কত আসে, m এর মানটা কত আসে একটু নিজেরা একটু বের করার চেষ্টা করো। যার হবে আমাকে বলবা যে m এর মান কত আসছে। থ্রি আর ফাইভ। 3 and 5, তাহলে 3 and 5 হচ্ছে তোমার n এর মান। আচ্ছা ওকে, সো ক নম্বর প্রবলেম তো সলভ হয়ে গেল। দেখি পরের গুলা কেমন করলো।
সম্ভবত আমাদের নেক্সট ক্লাস থেকে হচ্ছে শর্টস, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিবে তাদের জন্য আসলে শর্ট সিলেবাস শুধু পড়াটা খুবই রিস্ক। তো আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে তোমাদের শর্ট সিলেবাস তো পড়ানো হয়ে গেছে, শর্ট সিলেবাস বাইরেও কিছু চ্যাপ্টার পড়ানো হয়েছিল, তো এর আরো যে 2-3টা চ্যাপ্টার বাকি আছে ওই চ্যাপ্টার গুলো নেক্সট ক্লাস থেকে শুরু করার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে পর্যন্ত শর্ট সিলেবাসের সৃজনশীল গুলা কিন্তু সলভ করানো শেষ হয়ে যাবে। আচ্ছা, খ নম্বরে কি বলছে দেখি। খ নম্বরে বলছে যে দেখাও যে কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলদ্বয়, মানে এই সমীকরণটাকে যখন তুমি সলভ করবা তখন এক্স এর যে মান বের হবে, একটু আগে যেমন এম এর মান বের হয়েছিল, তো এখান থেকে বলছে এক্স এর মান বের হবে, একটা হবে 1/u আর একটা হবে 1/v। এই জিনিসটা দেখাইতে বলছে। তো চলো, এটা খুবই সিম্পল প্রবলেম হবে, বোঝা যাচ্ছে। প্রথমে আগে আমরা দেখি ইউ আর ভি এর সাথে পি কিউ এর কি সম্পর্ক। একটা জিনিস খেয়াল করো, উদ্দীপকটা একটু খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 বলছে। এই সমীকরণের মূলগুলো হচ্ছে ইউ আর ভি। চলো আগে ইউ আর ভি এর সাথে পি আর কিউ এর সম্পর্কটা একটু বের করি, তারপর সেই সম্পর্কটাকে ব্যবহার করে আমরা সমীকরণটা সমাধান করব। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 বলছে। এই সমীকরণের মূল হচ্ছে একটা ইউ একটা হচ্ছে ভি। আমরা জানি মূল দ্বয়ের যোগফল মানে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু হবে মাইনাস পি। আমরা জানি মূল দ্বয়ের গুণফল ইউ ভি ইজ ইকুয়াল টু হবে কিউ বাই 1, মানে হচ্ছে শুধু কিউ। ঠিক লিখলাম তো? আচ্ছা হ্যাঁ। সো এই হচ্ছে কি আমরা ইউ আর ভি এর সম্পর্কগুলা জানছি এখন। তো চলো এইদেরকে ব্যবহার করে এবার চলো ওই ইকুয়েশনটা সলভ করি। ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো বলছে যে কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এইটার মূল দেখাইতে বলছে 1/u আর 1/v। সো চলো আগে একটা কাজ করি, কিউ এর জায়গায় কিউ এর মানটা বসাই দিই ইউ আর ভি এর মাধ্যমে। তো কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ ভি, তাহলে আমরা কিউ এক্স স্কোয়ার কে লিখতে পারি ইউ ভি এক্স স্কোয়ার। আচ্ছা এবার পি, আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইউ প্লাস ভি, তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে? পি ইজ ইকুয়াল টু হবে মাইনাস ইউ প্লাস ভি। তাহলে পি এক্স এর জায়গায় আমরা বসাইতে পারি মাইনাস ইউ প্লাস ভি ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমাদের ইকুয়েশন মানে সলভ করার জন্য যা করার ছিল সেটা করা হয়ে গেছে অনেকটা। তো এখন চলো সলভ করার পালা। সো ইউ ভি এক্স স্কোয়ার আমরা যদি গুণ করি ইউ প্লাস ভি ইন্টু এক্স, তাহলে এটাকে লেখা যাবে মাইনাস ইউ এক্স মাইনাস ভি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো অলরেডি মিডল টার্ম হয়েই গেছে। তার মানে এখানে আমরা ইউ এক্স যদি কমন নিই আমরা পাবো হচ্ছে ভি এক্স প্লাস 1 মাইনাস 1 কমন নিলে পাবো ভি এক্স প্লাস সরি ভি এক্স প্লাস 1 কিভাবে হবে? আমরা যদি ইউ এক্স কমন নিই আমরা পাবো হচ্ছে কি ভি এক্স মাইনাস 1, তাই না? একটু ভুল বলছি এখানে, ভি এক্স মাইনাস 1। আবার যদি মাইনাস 1 কমন নিই আমরা এখানে পাবো হচ্ছে ভি এক্স মাইনাস 1। সো আমরা এবার মিডল টার্মের কাজ শুরু করলে ইউ এক্স মাইনাস 1 ইন্টু ভি এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো যে কোনো একটা কেস অবশ্যই সত্য হবে অথবা দুইটাও সত্য হতে পারে। ইউ এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন ইউ এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/u। ভি এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন সিমিলারলি আসবে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/v। তার মানে আমরা দেখলাম যে এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া হলো তার এক্স এর দুইটা ভ্যালু আসছে, যার যেখানে একটা ভ্যালু হচ্ছে 1/u আর একটা ভ্যালু হচ্ছে 1/v। এটাই কিন্তু তোমার দেখাইতে বলা হয়েছিল। সো প্রবলেমটা সলভড। আমার মনে হয় তোমাদের বহুপদী চ্যাপ্টারটা খুবই ইজি। এটা তোমাদের এই চ্যাপ্টারটা আর হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে একটা চ্যাপ্টার আছে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। এই দুটো চ্যাপ্টার থেকে অ্যানসার করা খুবই সহজ। আর স্থিতিবিদ্যা যারা শুরু থেকে পড়ছো শেষ পর্যন্ত তাদের জন্য সহজ, নাহলে স্থিতিবিদ্যা থেকে অ্যানসার করা টাফ। আচ্ছা এবার দেখি গ নম্বর প্রশ্নটা দেখি কি বললো এখানে। বলছে যে উদ্দীপকের দ্বিতীয় সমীকরণের বাস্তব মূল। আচ্ছা দেখো দেখো তো দ্বিতীয় সমীকরণ যেটা আছে একটা ত্রিঘাত সমীকরণ। আচ্ছা বলো তো এই ত্রিঘাত সমীকরণের বাস্তব মূল কয়টা থাকবে? এখানে যে ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে তার বাস্তব মূল কয়টা থাকবে? একটা থাকবে। ভেরি গুড। একটা ত্রিঘাত সমীকরণের মূল থাকবে 3টা, কারণ এটা আমরা জানি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রাতে বলা হয়েছে। সো ত্রিঘাত সমীকরণ থাকলে মূল 3টা, চতুর্ঘাত সমীকরণ হলে মূল 4টা, এভাবে যত বেশি সমীকরণ মূল হবে তত। তবে বাস্তব অবাস্তব থাকবে কি থাকবে না সেটা কিন্তু বলা হয়, বলছে কি মূল টোটাল ওই কয়টা থাকবে। তো ত্রিঘাত সমীকরণ মানে তার মূল অবশ্যই 3টা থাকবে, কিন্তু যেহেতু এখানে একটা চলে আসছে হচ্ছে তোমার ত্রিঘাত সমীকরণটা লিখি 2x³ - 9x² +
14x - 5 = 0। এই ত্রিঘাত সমীকরণ যেহেতু একটা মূল বলা হয়েছে জটিল, মানে হচ্ছে 2 - i, তার মানে আরেকটা মূল হচ্ছে 2 + i, তাহলে দুইটা মূলই কিন্তু জটিল থাকবে। তার মানে অবশিষ্ট যে মূলটা আছে সেই মূলটাই হচ্ছে বাস্তব মূল। সো আগে চলো এই দ্বিতীয় সমীকরণে বাস্তব মূলটা বের করি। তো ধরে নিলাম বাস্তব মূলটা হচ্ছে আলফা। তাহলে এই সমীকরণের তিনটা মূল কি? একটা হচ্ছে 2 - i, একটা 2 + i, আর একটা হচ্ছে আলফা। আমরা কি জানি? মূল ত্রয়ের যোগফল, তিনটা মূলের যোগফল কি আসবে সেটা আগে সেই জিনিসটা অ্যাপ্লাই করি। তাহলে 2 - i + 2 + i + আলফা, এই মূল তিনটার যোগফল ইকুয়াল টু কত আসবে? -(-9/2) -(9/2) তার মানে হচ্ছে +9/2। তো এখান থেকে আমরা আলফার ভ্যালুটা বের করব। -i + i কাটা, আলফা + 4 = 9/2। আলফা ইকুয়াল টু কত আসতেছে? আলফা ইকুয়াল টু 9/2 - 4, দ্যাট মিন্স 2 9 - 8 মানে হচ্ছে হাফ। সো আলফা ইকুয়াল টু আসতেছে হচ্ছে হাফ। সেটা আলফা ভ্যালু পাইলাম হাফ। এই কোশ্চেনটা অনেক ইজি করছে। বলছে দ্বিতীয় সমীকরণে বাস্তব মূল এবং 1/4 মূল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। ওরা আমাদেরকে বলছে একটা দ্বিঘাত সমীকরণ বের করো। বলছে যেই দ্বিঘাত সমীকরণ একটা মূল হবে, তোমাকে যে 2 নম্বর সমীকরণটা দিলাম উদ্দীপকে, সেই সমীকরণে যেটা বাস্তব মূল সেটা, আরেকটা মূল আমি তোমাকে দিচ্ছি সেটা হচ্ছে 1/4। ওরা আমাদেরকে এই দুইটা মূল দিয়ে দিল এবং এই দুইটা মূলের সাহায্যে আমার দ্বিঘাত সমীকরণটা বের করতে হবে। 1/4 তো গিভেনই আছে, আর ত্রিঘাত সমীকরণে বাস্তব মূলটাও বের করে ফেললাম। এখন এই 1/4 এবং আরেকটা কত 1/2 এবং 1/4 এদের দুইজনের সাহায্যে আমাকে একটা দ্বিঘাত সমীকরণ ফর্ম করতে হবে। আমরা জানি দ্বিঘাত সমীকরণ ফর্ম করার সিস্টেমটা হচ্ছে x² মাইনাস যেই দুইটা মূল আছে তাদের যোগফল, মানে হচ্ছে হাফ প্লাস 1/4 ইন্টু x প্লাস মূল দ্বয়ের গুণফল, মানে হচ্ছে হাফ ইন্টু 1/4 = 0। সো এবার সিম্পলিফিকেশনের দায়িত্ব হচ্ছে টোটালি তোমাদের। তুমি এটাকে সিম্পলিফাই করো, তোমার সলিউশন কিন্তু চলে আসবে। তাহলে এইখানে আমাদের শেষ 2 নম্বর সৃজনশীল কিন্তু কমপ্লিট। এবার চলো আরেকটা সৃজনশীল করব। আজকে ক্লাসে শর্ট হচ্ছে, তো আরেকটা সৃজনশীল করি। চলো দেখি। আচ্ছা, তো দিনাজপুর বোর্ড 2019 সাল। কোশ্চেনটা একটু পড়ো কি বলছে এখানে। এখানে একটা সমীকরণ দিল px = mx³ + nx² যোগ qx + r। একটা ত্রিঘাত সমীকরণ দিল উদ্দীপকে। আচ্ছা, আর কিছুই দেন। এরপরে দেখি কি বলছে। ক নম্বর প্রশ্নে কি বলছে? ক নম্বরে বলছে যে m = 0 ধরতে বলছে, n = q = r = 1। তাহলে n q এদের আর r এটা তিনজনের মান হচ্ছে 1 ধরতে বলছে। বলছে এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করো, তারপরে px যেই সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা = রাইট হ্যান্ড সাইডে 0 রাখো। তারপরে বলছে তার মূলের প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, এটাও ইজি হবে। আমি প্রথমে px টাকে লিখি। px = কি দেওয়া আছে? mx³ + nx² + qx + r। এখন বললো যে m = 0 বসাও, আর বাকি হচ্ছে n q আর r এদের তিনজনের মান হচ্ছে 1 বসাও, এবং px = রাইট হ্যান্ড সাইডে 0 বসাও। m = 0 বসালে mx³ এই পুরো অংশটুকু বাদ, n q r তাদের মান যদি 1 বসে তাহলে ইকুয়েশন থাকতেছে x² যোগ x + 1 = 0। তাহলে px = থাকতেছে এই অংশটুকু, এবং সেটাকে যদি আমরা = 0 ধরি তাহলে আমাদের ইকুয়েশন এটাই থাকে, x² যোগ x + 1 = 0। আচ্ছা, এখন বলতেছে যে এই ইকুয়েশনের মূলের প্রকৃতি কেমন হবে। মূলের প্রকৃতি বের করার জন্য আমরা যেটা করি, b² - 4ac বের করি। তো b² - 4ac যদি 0 হয় বাস্তব সমান, যদি পজিটিভ হয় 0 থেকে বড় হয় বাস্তব অসমান, যদি নেগেটিভ হয় তাহলে কি হয়? নেগেটিভ হলে হচ্ছে জটিল, জটিল হয়। তো তোমরা একটু আমাকে বলবো এটা b² - 4ac কত আসছে? এটার b² - 4ac ভ্যালু কত আসে একটু বলবো। -3. -3 আসে। আচ্ছা, -3 যদি আসে তার মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে থার্ড কেস। যেহেতু নেগেটিভ তার মানে হচ্ছে আমাদের মূলের প্রকৃতি হবে জটিল। আচ্ছা, মূলের প্রকৃতি হবে জটিল। ওকে, সো ক নম্বর শেষ। চলো এবার বাকি কোশ্চেন দেখি।
নম্বরটা দেখি। ক নম্বরটা ক নম্বর কি বলছে? px is equal to 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা কিউব। আচ্ছা, প্রথমে জানতে চাই সামেশন অফ আলফা কিউব আসলে কি বোঝায়? ম্যাথমেটিক্যালি এই জিনিসটা লিখলে তুমি আসলে কি বুঝে নিবা কোথাও যদি সামেশন অফ আলফা কিউব থাকে? এটা কেউ একজন আমাকে এক্সপ্লেইন করবে। আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এক্স্যাক্টলি। আর যদি এটা চার ঘাতি ইকুয়েশন হতো তাহলে কি হইতো? হুম, আলফা সামেশন অফ আলফা কিউব, দেখো এখানে বলে দিছে আলফা হচ্ছে তার একটা মূল। সামেশন অফ আলফা কিউব দিয়ে বুঝায় যে আলফার মতো যতগুলো মূল আছে তাদের যোগফল। এই বাইরে সামেশন চিহ্নটা দেওয়া মানে কিন্তু যোগফল। তোমরা মনে হয় পরিসংখ্যান এগুলোতে দেখার কথা 9-10 এ। সামেশন চিহ্নটা দেওয়া থাকলে এটা বুঝবা তার মানে হচ্ছে যোগফল, কিছু একটা যোগ করতে বলছে। কাদেরকে যোগ করতে বলছে? আলফা কিউবকে যোগ করতে বলছে। কিন্তু শুধু আলফা কিউবই না, আলফা কিউবের মতো যারা মূল আছে তাদেরকে। তাহলে এখানে মূল আছে তিনটা, আলফা বিটা গামা, তাদের তিনজনের কিউবের যোগফল হবে আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব। তো আমাদেরকে বলা হইতেছে যে আলফা কিউব বিটা কিউব আর গামা কিউবের ভ্যালু বের করতে। কিছুই করবো না, জাস্ট এখান থেকে আমরা আমরা জাস্ট একটা ত্রিঘাত সমীকরণের চলো মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল এই জিনিসগুলো বের করি, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে কোশ্চেনটা গিভেন। তো আলফা বিটা গামা হচ্ছে তার মূল। এবার বলো তো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু হবে কত? n/n মাইনাস n/n। আবার যদি আমি দুইটা দুইটা করে নিই, আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা ইজ ইকুয়াল টু হবে তোমার q/n। এখন যদি আমি তিনটাই একসাথে গুণ নেই, আলফা বিটা গামা নেই, এটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস r/m। ঠিক আছে, এই তিনটা সম্পর্ক কিন্তু আমরা যে কোনো ত্রিঘাত সমীকরণ থেকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন এই তিনটা সম্পর্ককে কাজে লাগাবো, সামেশন অফ আলফা কিউবের ভ্যালু বের করব। তো সামেশন অফ আলফা কিউব মানে হচ্ছে আলফার মতো যতগুলো মূল আছে প্রত্যেকটা কিউবের যোগফল, আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব। এখন এই প্রবলেমটা করতে গেলে তোমাদের হচ্ছে একটা ফর্মুলা সাহায্য লাগে। ঠিক আছে, এই প্রবলেমটা খুব সহজেই বের করতে পারবে। আলফা কিউব বিটা কিউব যোগ গামা কিউবের মান বের করতে বলছো, তো এটা বের করতে হলে একটা ফর্মুলা সাহায্য লাগে। ফর্মুলাটা দেখি তোমাদের কারো মনে আছে কিনা। যদি ওই ফর্মুলাটা জানা থাকে তাহলে তুমি এই প্রবলেমটা এখনই সলভ করে ফেলতে পারবে। একটা ফর্মুলা এমন আছে যে আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা। তো তোমরা কি বলতে পারবা এই ফর্মুলাটা কত হয়? আলফা কিউব যোগ বিটা কিউব এ কিউব যোগ বি কিউব যোগ সি কিউব মাইনাস 3abc। হ্যাঁ, এটা রাইট হ্যান্ড সাইডে আমরা কত লিখবো দেখি? বলো এটা, বলো দেখি, আসিয়া বলো। হ্যাঁ, আমি এক্সাক্ট মনে নেই, তো মনে হচ্ছে যে আলফা মাইনাস বিটা হোল কিউব প্লাস বিটা মাইনাস গামা হোল কিউব। তোর কথাটা একটু অস্পষ্ট ছিল। আচ্ছা, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। ঠিক আছে, কথাটা আমি ভালো করে বুঝি না। তো এটা ফর্মুলাটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আমরা লিখবো আলফা যোগ বিটা যোগ গামা ইনটু, এভাবে লেখা যায় আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার যোগ গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। আমরা জানি আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 3 আলফা বিটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা। আচ্ছা, এখন যেটা করবা সেটা হচ্ছে দেখো এখানে আবার একটা কাজ করা যায়। এখানে আবার কি করা যায়, এখানে আমরা আমরা চাইলে জিনিসটাকে নিচে নিয়ে আসি। একটু বড় স্পেস লাগবে, ক্যালকুলেশন একটু বড়। সমান সমান চিহ্নটাকে এদিকে দিবেন। এখন বলো তো আলফা প্লাস বিটা প্লাস গামার মান তো তুমি জানো। আচ্ছা, একটু পরে বসাই। আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। আচ্ছা, বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল করো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারেরও কিন্তু একটা ফর্মুলা আছে। সেটা কি তোমরা জানো? তোমরা কি এই ফর্মুলাটা জানো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লেখা যায়? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায় না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই একটা ফর্মুলা কিন্তু আছে। ঠিক আছে, আমি কেন আবার এই জায়গাটাকে আবারও কেন চেঞ্জ করব?
কারণ আমি দেখো আমি হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু জানি, ইটস ওকে। আলফা বিটা বিটা গামা গামা আলফার মান জানি, আবার আলফা বিটা গামার মান জানি। বাট এখানে আমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ভ্যালু কিন্তু এখনো জানি না। সেটার জন্য আমি যেটা করতেছি, আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের ভ্যালুটাকে আমি এখানে রিপ্লেস করব। কিভাবে? আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে আমরা কত পাচ্ছি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এটাই হচ্ছে আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু। তাহলে আমরা যদি a প্লাস এ বি সি এর জায়গায় যদি আমরা আলফা বসাইতে পারি, তাহলে আমরা বসাইতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। তারপরে এই যে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ছিল, তার পরিবর্তে আমরা এই ভ্যালুটা বসাবো, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তাহলে আমরা হচ্ছে এখন সেই কাজটাই করি। তাহলে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার জায়গায় বসাবো আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা আলফা। আচ্ছা দেখো তো, আবার আগে থেকে মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা কিন্তু আগে থেকেই ছিল। তাহলে আমি যদি মাইনাস 2টা আলফা বিটার সাথে আবার আরেকটা আলফা বিটা বিয়োগ হয়, তাহলে কয়টা আলফা বিটা থাকবে? 3টা আলফা বিটা থাকবে। আমি একটু সিম্পলিফাই করি এই জায়গাটাতে। একসাথে আমি চাইলে -3 কমন নিয়ে নিতে পারি। আমি লিখতে পারি আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা। বলো তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত বুঝতে পারছো নাকি এটাকে একটু ভেঙেই লিখবে? বুঝছি ভাইয়া। ওকে, তো চলো, তো এখন আমাদের মোটামুটি প্রবলেম সলভ। আলফা প্লাস বিটা প্লাস গামার জায়গায় তার মান বসাবো। আলফা প্লাস বিটা প্লাস গামার জায়গায় কত আসবে? আলফা প্লাস বিটা প্লাস গামার জায়গায় হচ্ছে মাইনাস এন বাই এম। তাহলে এখানে বসবে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামার জায়গায় হচ্ছে বসবে মাইনাস এন বাই এম, মাইনাস এন বাই এম। আলফা প্লাস বিটার জায়গায় আবার মাইনাস এন বাই এম বসাই হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা। এইটার জায়গায় হচ্ছে কিউ বাই এম, 3 ইন্টু কিউ বাই এম। তাহলে এই হচ্ছে কি টোটাল অবস্থা। তো এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে দেখবা প্রবলেম সলভ হয়ে গেছে। ঠিক আছে, এই ভ্যালুগুলো আসলে কার মান? এই ভ্যালুগুলো হচ্ছে এই জিনিসটার মান, আলফা বিটা বিটা গামা এইটার মান। তাহলে আমরা লিখতে পারি যে আমরা এখন কি পাইলাম, এই পুরো রাশিটার ভ্যালু পাইছি এরকম, এই পুরো রাশির ভ্যালু পাইলাম হচ্ছে এরকম। আমাদের দরকার হচ্ছে আলফা বিটা আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব। তাহলে আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব ইজ ইকুয়াল টু কি? আচ্ছা আমরা আলফা বিটা গামার ভ্যালু বসাইনি। দেখো আমরা প্রথমে বের করে রাখছিলাম আলফা বিটা গামার ভ্যালু হচ্ছে মাইনাস আর বাই এম। তাহলে এখানে যদি আমরা বসাই 3 ইন্টু মাইনাস আর বাই এম বসাই, তাহলে এটা হবে প্লাস 3 আর বাই এম। তাহলে হচ্ছে প্লাস 3 আর বাই এম মাইনাস এন বাই এম মাইনাস এন বাই এম হোল স্কোয়ার মাইনাস 3 কিউ বাই এম। ঠিক আছে, এই হচ্ছে পুরো রাশিটা। আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব ইজ ইকুয়াল টু আসতেছে এই পুরো অংশটুকু থাকুক, এই পুরো অংশটুকু থাকুক, তার সাথে এই যে 3 আর বাই এম, এটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস 3 আর বাই এম হবে। তারপরে তুমি সিম্পলিফাই করে তুমি একটা সলিউশন তুমি বসাবা। সিম্পলিফিকেশনটা আমি তোমাদের উপরেই রাখলাম। ঠিক আছে, এই সিম্পলিফিকেশনটা তোমরা নিজেরা নিজ দায়িত্বে করে দিও। ঠিক আছে, আচ্ছা তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমার হচ্ছে এখনই যাওয়া লাগবে, আমার একটু বাইরে একটা কাজ আছে, তো আমার যাওয়া লাগবে। তোমরা বহুপদী চ্যাপ্টার থেকে এই প্রবলেমটা আশা করি বুঝতে পারছো। বহুপদী চ্যাপ্টার থেকে বাকি সৃজনশীল গুলো নিজেরা একটু ট্রাই করো। আমি শর্ট সিলেবাসে বাইরের চ্যাপ্টার গুলো শেষ করব। শেষ করার পরে আমি চেষ্টা করবো দরকার হইলে তোমাদের সমস্যার উপরে আবার কিছু ক্লাস করে, মানে তোমাদের টেস্ট তোমাদের যে এইচএসসি পর্যন্ত ক্লাস চলবে ইনশাল্লাহ। আমার পরীক্ষা যেসব দিন থাকবে না, যেসব দিন পরীক্ষার প্রেশার থাকবে না, আমি ওইসব দিন রেগুলারই ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এভাবে জিনিসটা কন্টিনিউ হবে। আর নেক্সট ক্লাসে চেষ্টা করব সম্ভাবনা চ্যাপ্টারটা ধরা, নেক্সট ক্লাসে সম্ভাবনা চ্যাপ্টারটা ধরার চেষ্টা করব। ওকে, সো আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকুক।